Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the video till the end. Now let's get started. আমরা অনেক সময় এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূল কারণ, শিক্ষাই ব্যক্তিগত উন্নতির প্রধান উপাদান, বা আমরা বলতে পারি শিক্ষাই ব্যক্তিগত উন্নতির মূল কারণ, আত্মবিশ্বাসী তার প্রতিযোগিতায় জেতার প্রধান কারণ ছিল, ধৈর্য নতুন ভাষা শেখার মূল কারণ। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো মূল কারণ বা প্রধান কারণ। ওকে, কোনো কাজ করার পেছনে মূল কারণ বোঝাচ্ছে। তো সেন্টেন্সে আমরা যখন বলবো যে কোনো কাজ করার পেছনে কোনো একটা জিনিস হলো প্রধান কারণ, তো যখন আমরা এরকম টাইপের বাক্য বলবো তখন আমাদের ইংলিশে এই যে কোনো কাজের পেছনের মূল কারণ, এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে যাই তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো কি ফ্যাক্টর। কি ফ্যাক্টর বাংলা অর্থ হলো প্রধান কারণ বা মূল উপাদান, বা আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো কাজের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে এবার দেখা যাক যে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো ফার্স্ট এক্সাম্পল হলো কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূল কারণ। তো এই বাক্যটা ইংলিশে হবে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ফ্যাক্টর বিহাইন্ড হিজ সাকসেস। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ফ্যাক্টর বিহাইন্ড হিজ সাকসেস। পরের এক্সাম্পল, আত্মবিশ্বাসী তার প্রতিযোগিতায় জেতার প্রধান কারণ ছিল। কনফিডেন্স ওয়াজ দ্য কি ফ্যাক্টর ইন হার উইনিং দ্য কম্পিটিশন। কনফিডেন্স ওয়াজ দ্য কি ফ্যাক্টর ইন হার উইনিং দ্য কম্পিটিশন। শিক্ষাই ব্যক্তিগত উন্নতির প্রধান উপাদান, বা শিক্ষাই হলো ব্যক্তিগত উন্নতির প্রধান কারণ। এডুকেশন ইজ আ কি ফ্যাক্টর ইন পার্সোনাল গ্রোথ। এডুকেশন ইজ আ কি ফ্যাক্টর ইন পার্সোনাল গ্রোথ। পরের এক্সাম্পল, ধৈর্য নতুন ভাষা শেখার মূল কারণ। পেশেন্স ইজ আ কি ফ্যাক্টর ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। পেশেন্স ইজ দ্য কি ফ্যাক্টর ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে আপনারা এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে পারবেন। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো সুস্বাস্থ্যই সুখী জীবনের প্রধান কারণ। সুস্বাস্থ্যই সুখী জীবনের প্রধান কারণ। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন তাজমহলের সৌন্দর্য তোমাকে স্তব্ধ করে দেবে, বা আমরা বলতে পারি তাজমহলের সৌন্দর্য তোমাকে অবাক করে দেবে। পাহাড়ের দারুণ দৃশ্য তোমাকে অবাক করে দেবে। ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে অবাক করে দেবে। তার দয়া বা উদারতা তোমাকে অবাক করে দেবে। তো এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো কমন শব্দটা হলো অবাক করে দেবে। কোনো কিছু আমাদের অবাক করে দেবে, রাইট? এরকম বোঝাচ্ছে। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোনো কিছু আমাদেরকে একদম অবাক করে দেবে বা স্তব্ধ করে দেবে, এরকম অর্থে ইংলিশে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো লিভ ইউ স্পিচলেস। লিভ ইউ স্পিচলেস অর্থাৎ কোনো জিনিস যেটা কিনা তোমাকে অবাক করে দেবে। তো চলুন দেখা যাক যে কিভাবে এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলো আমরা খুব সহজে বাংলা থেকে ইংলিশে বলতে পারি। তো প্রথম এক্সাম্পল হলো তাজমহলের সৌন্দর্য তোমাকে স্তব্ধ করে দেবে, বা তাজমহলের সৌন্দর্য তোমাকে অবাক করে দেবে। The beauty of Taj Mahal will leave you speechless. The beauty of Taj Mahal will leave you speechless. পরের এক্সাম্পল, ভোরবেলার সূর্য ওঠার সৌন্দর্য তোমাকে স্তব্ধ করে দেবে। ভোরবেলার সূর্য ওঠার সৌন্দর্য তোমাকে স্তব্ধ করে দেবে। The beauty of nature at sunrise will leave you speechless.
দ্য বিউটি অফ নেচার অ্যাট সানরাইজ উইল লিভ ইউ স্পিচলেস। পরের এক্সাম্পল, পাহাড়ের দারুণ দৃশ্য তোমাকে অবাক করে দেবে। দ্য breathtaking view from the mountain will leave you speechless. The breathtaking view from the mountain will leave you speechless. তার দয়া ও উদারতা তোমাকে স্তব্ধ করে দেবে। His kindness and generosity will leave you speechless. His kindness and generosity will leave you speechless. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আবার আমরা এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন শহর ছাড়ার আসল কারণ হলো গ্রামে শান্তি খুঁজে পাওয়া। চাকরি ছাড়ার আসল উদ্দেশ্য ছিল নিজের ব্যবসা শুরু করা। বাড়ি ছাড়ার আসল উদ্দেশ্য ছিল স্বনির্ভর হওয়া। মিটিং ছেড়ে আসার কারণ হলো আমি অসুস্থ বোধ করছিলাম। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছু ছেড়ে যাওয়ার কারণ, কোনো কিছু ছেড়ে যাওয়ার কারণ বা আসল উদ্দেশ্য বোঝাচ্ছে। তো এই কথাটা এই প্রতিটা বাক্যতেই কমন রয়েছে। তো এরকম ধরনের বাক্য যদি আমরা ইংলিশে বলতে যাই তাহলে আমাদের ইংলিশে বলতে হবে দ্য হোল পয়েন্ট অফ লিভিং। দ্য হোল পয়েন্ট অফ লিভিং অর্থাৎ চলে যাওয়ার আসল কারণ বা কোনো কিছু ছেড়ে যাওয়ার আসল কারণ। ওকে, তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, শহর ছাড়ার আসল কারণ হলো গ্রামে শান্তি খুঁজে পাওয়া। তো এই বাক্যটা যদি আমরা ইংলিশে বলি তাহলে এরকম ভাবে বলবো। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে, দ্য হোল পয়েন্ট অফ লিভিং দ্য সিটি ইজ টু ফাইন্ড পিস ইন দ্য কান্ট্রি সাইড। দ্য হোল পয়েন্ট অফ লিভিং দ্য সিটি ইজ টু ফাইন্ড পিস ইন দ্য কান্ট্রি সাইড। বাড়ি ছাড়ার আসল উদ্দেশ্য ছিল স্বনির্ভর হওয়া। দ্য হোল পয়েন্ট অফ লিভিং হোম was to become independent. The whole point of leaving home was to become independent. পরের এক্সাম্পল, চাকরি ছাড়ার আসল উদ্দেশ্য ছিল নিজের ব্যবসা শুরু করা। The whole point of leaving the job was to start my own business. The whole point of leaving the job was to start my own business. অর্থাৎ চাকরি ছাড়ার আসল কারণ ছিল নিজের একটা ব্যবসা শুরু করা। ওকে, পরের এক্সাম্পল, মিটিং ছেড়ে আসার কারণ হলো আমি অস্বস্তি বোধ করছিলাম। তো এই বাক্যটা ইংলিশে হবে, দ্য হোল পয়েন্ট অফ লিভিং দ্য মিটিং ইজ আই ওয়াজ ফিলিং আনকমফর্টেবল। দ্য হোল পয়েন্ট অফ লিভিং দ্য মিটিং ইজ আই ওয়াজ ফিলিং আনকমফর্টেবল। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারেন। তো এবার দেখা যাক নেক্সট ফ্রেজের ব্যবহার। বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো সুখী হওয়া। বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো অন্যদের সাহায্য করা। বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো প্রতিদিন কিছু শেখা। বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো পৃথিবীতে কিছু পরিবর্তন আনা। এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো বেঁচে থাকার আসল উদ্দেশ্য। বেঁচে থাকার আসল উদ্দেশ্য। তো এই কথাটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো দ্য হোল পয়েন্ট অফ লিভিং। দ্য হোল পয়েন্ট অফ লিভিং। এখানে এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকার আসল উদ্দেশ্য। বেঁচে থাকার আসল উদ্দেশ্য। ওকে, এর আগের ফ্রেজটা ছিল দ্য হোল পয়েন্ট অফ লিভিং, অর্থাৎ কোনো কিছু ছেড়ে যাওয়ার আসল কারণ বা আসল উদ্দেশ্য। অর্থাৎ এই ফ্রেজটাতে লিভিং মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে আসার কারণ। ওকে, কোনো কিছু ছেড়ে যাওয়ার বা ছেড়ে আসার কারণ বোঝাতে দ্য হোল পয়েন্ট অফ লিভিং এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। বাট এই ফ্রেজটা এখানে রয়েছে দ্য হোল পয়েন্ট অফ লিভিং, অর্থাৎ বেঁচে থাকার আসল উদ্দেশ্য বোঝাতে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, সো LEAVING লিভিং মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে যাওয়া, আর LIVING লিভিং মানে হচ্ছে বাঁচা। তো চলুন এবার দেখা যাক যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে বলতে হয়। তো প্রথম বাক্যটা রয়েছে, বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো সুখী হওয়া। The whole point of living is to be happy. The whole point of living is to be happy. নেক্সট এক্সাম্পল, বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো প্রতিদিন কিছু শেখা।
The whole point of living is to keep learning every day. The whole point of living is to keep learning every day. Next example, বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো অন্যদের সাহায্য করা। The whole point of living is to help others. The whole point of living is to help others. One more example, বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো পৃথিবীতে কিছু পরিবর্তন আনা। The whole point of living is to make a difference in the world. The whole point of living is to make a difference in the world. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার আপনারা কিভাবে সেন্টেন্সে করবেন। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো ফার্স্ট আমরা কয়েকটা বাক্য দেখে নিই। তো এখানে বাক্যগুলো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন, জাদুকরের শেষ খেলা সবার মন জয় করেছিল। বিয়েতে কনের পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। অনুষ্ঠানে তার মজার বক্তৃতায় সবার মন জয় করেছিল। ছবিতে অনেক তারকা থাকলেও নতুন অভিনেতাই সবার মন কেড়েছিল। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্য আপনারা খুব ভালো করে দেখুন। তো এই প্রতিটা বাক্যে একটা জিনিস কমন রয়েছে, সেটা হলো কোনো কাজ সবার মন জয় করেছে বা বেশিরভাগ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, এরকম বোঝাচ্ছে, রাইট? তো যদি আমরা সেন্টেন্সে এরকম বোঝাই যে কোনো কাজ সবার মন জয় করেছে বা বেশিরভাগ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো স্টোল দ্য শো। স্টোল দ্য শো অর্থাৎ সবার দৃষ্টি আকর্ষণ করা বা মন জয় করা। তো চলুন এবার দেখা যাক যে কিভাবে আমরা এই ফ্রেজটার ব্যবহার করে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। তো প্রথম বাক্যটা রয়েছে, জাদুকরের শেষ খেলা সবার মন জয় করেছিল। The magician's final trick stole the show. The magician's final trick stole the show. অনুষ্ঠানে তার মজার বক্তৃতায় সবার মন জয় করেছিল। His funny speech stole the show during the event. His funny speech stole the show during the event. পরের এক্সাম্পল, বিয়েতে কনের পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। The bride's dress stole the show at the wedding. The bride's dress stole the show at the wedding. Okay, one more example. ছবিতে অনেক তারকা থাকলেও নতুন অভিনেতাই সবার মন জয় করেছিল। Although the movie had many stars, but new actor stole the show. অর্থাৎ ছবিতে অনেক তারকা থাকলেও নতুন অভিনেতাই সবার মন কেড়েছিল বা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। তো যখন আমরা এরকম বোঝাবো সেন্টেন্সে যে কোনো কিছু একটা যেটা বেশিরভাগ মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তখন আমাদের ইংলিশে বলতে হবে স্টোল দ্য শো। স্টোল দ্য শো। ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ফ্রেজটার ব্যবহার আপনারা সেন্টেন্সে করবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।